একেবারেই আমরা দেখলাম দীর্ঘদিন অপারেশন সানশাইন, তোমার মনে থাকবে, এবার আবার হকার উচ্ছেদ। গরিব মানুষের পেট তো, তারা খাবে কি, কোথায় যাবে, নির্দিষ্ট কোনো ব্যবস্থা নেই। তার আগেই দুমদাম পুলিশ তো বাহিনী নিয়ে তৎপর। আমরা এই রাজ্যের পুলিশকে সব ক্ষেত্রে তৎপর হতে দেখি না, যেমনটা মুখ্যমন্ত্রীর নির্দেশ বা আদেশ পেলে হতে দেখি। এই ছবিটা কেন? দেখো, পুলিশের ব্যাপারে গুরুত্ব বা পুলিশের ব্যাপারে যে মূল্যায়ন, সেটা নিয়ে সবসময় একটা দুটো শিবিরে ভাগ হয়ে যাওয়া আমাদের অভ্যেস। এবার সেই অভ্যেসের বাইরে এসে তুমি যে প্রশ্নটা নির্দিষ্টভাবে করলে, তার ভিত্তিতে আমি বলছি যে এই হকার উচ্ছেদ বা এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে মডেলগুলো, এই কেন্দ্রিক বিষয়গুলো দেখো, আমার মনে হয় যে মূল যে চ্যালেঞ্জটা থাকে সেটা ভারসাম্যের চ্যালেঞ্জ। যে তুমি কোন দিকে, ডায়া না বায়া, কোন দিকে তুমি হেলে উন্নয়নের চাকাটাকে এগিয়ে দেবে। গরিব মানুষ প্রসঙ্গে বা প্রান্তিক মানুষের বাংলার উন্নয়নের প্রসঙ্গে আমি তোমাকে সামাজিক মানুষ হিসাবে, শুধু তৃণমূল কর্মী হিসেবে নয়, সামাজিক মানুষ হিসেবে, ছাত্র রাজনীতির একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বলতে পারি, তৃণমূল সরকারের মতো কেউ কাজ করেনি। আমি বামপন্থা, দীর্ঘ বাম শাসন এবং বামেদের একাধিক উন্নয়নমুখী কাজ, বামেদের একাধিক পরিকল্পনা, সেসবকে মাথায় রেখেও বলছি, তৃণমূল সরকারের মতো প্রান্তিক মানুষের কাছে উন্নয়ন বা সামাজিক সক্ষমতা পৌঁছে দেওয়ার কাজ অন্য কোনো সরকার করেনি। কিন্তু নিশ্চিতভাবে কলকাতা নগরের ভিত্তিতে বা নগরায়নের যে আজকে জনসংখ্যা বর্ধিত চাপের চ্যালেঞ্জের মুখে এই হকার সমস্যাকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে আমাদের বিগত সরকারও কিন্তু একাধিক পরিকল্পনা নিয়েছিল। এবং এটা একটা, তুমি যদি দেখো, তোমার নিশ্চয়ই মনে থাকবে 2004-এ, আমি যদি ভুল না করি, এটা অলরেডি পলিসি ফ্রেম করা হয়েছিল। সেই পলিসিটা পরবর্তীতে, আমি যদি ভুল না করি, 2014-এ, আমি তো আইনের ছাত্র নই, তবে আমার যতদূর মনে পড়ছে 2014-এ খুব সম্ভবত সেই পলিসিটা আইনে পরিণত হয়। ফলে এটা একটা দীর্ঘকালীন প্রক্রিয়া এবং এটা নিয়ে সব সরকারই ভাবিত থাকে, সব রাজ্যে সব ক্ষেত্রেই রয়েছে। কলকাতা একটা কলোনিয়াল সিটি, কলকাতা এত পুরনো শহর, তার পরিকল্পনা এবং বিভিন্ন রাজ্যের মানুষ, বিভিন্ন এলাকার মানুষ এখানে এসে যেভাবে অর্থনীতিকে এখানে সমৃদ্ধ করেছে, গতিশীল রেখেছে। ফলে সরকার হিসেবে, প্রশাসন হিসেবে আমাদের দায়িত্ব অনেক, এবং এই দায়িত্ব যেন পালন করতে আগামী দিনে সরকার আরও ভালোভাবে পারে, প্ল্যানফুলি পারে, ট্যাক্টফুলি পারে। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে আরও, যেহেতু মানুষের আমাদের কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি, তাই এবার পরিকল্পিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তুমি যে প্রশ্নগুলো করলে বা যে আলোচনাগুলো রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে উঠছে, আমার মনে হয় সেটা মুখ্যমন্ত্রীর প্রচেষ্টারই এক একটা অংশ। না, আমি একটু অন্য আঙ্গিকে বলছি। তাহলে প্রশাসনিক প্রধান প্রশাসনিক সভা থেকে সুজিত বোস কখনো কখনো ফিরহাদ হাকিমকে ওই অর্থে বলতেন কি? আমি বলছিলাম কোথাও গণ্ডগোল রয়েছে। কি কারণে রয়েছে? যখন একটা লোক বসছে, একদিনে দোকান তৈরি হয় না, এবং সেখান থেকে কিন্তু একটা ধারণাই এরকম যে দীর্ঘদিন কারোর পারমিশনে ওখানে বসেছে। তা বসলো কী করে লোকটা? এখন তুলতে হবে কেন? নানা প্রশ্নগুলির কি সত্যিকারের উত্তর মুখ্যমন্ত্রীকে কেন বলতে হচ্ছে বারবার? হোয়াই? দেখো, আমার এখানে দুটো উত্তর আছে। প্রথম উত্তর হচ্ছে যে লাল সুতোর আইন বা লাল সুতোর সরকার, লাল ফিতের সরকার, এটা তৃণমূল সরকার নয়। আমি তোমাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। আমি তো এখন 23-24 বছর বয়স। ফলে আমরা যখন ছাত্র রাজনীতির অনেক আগে, ছাত্রাবস্থা, স্কুল জীবনে আমি গ্রাম মফস্বলের ছেলে, জলপাইগুড়ির ছেলে। ফলে আমাদের সরকার সম্বন্ধে বা সরকারি প্রশাসন সম্বন্ধে ধারণা ছিল সুটেড বুটেড গভর্নমেন্ট এবং বা ধুতি পাঞ্জাবি গভর্নমেন্ট। এবং সেই গভর্নমেন্ট আমি খারাপ বলছি না, পোশাকগুলো আমরাও পছন্দ করি, কিন্তু আমি বলছি এটা সংস্কৃতি ছিল যে সরকারি প্রশাসনের আধিকারিক বা নেতা মন্ত্রীরা একটা ওপরতলার মানুষ, পিলসুজের মানুষ, এবং নিচু তলার সঙ্গে, প্রান্তিক মানুষের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তার হয়তো জীবনব্যাপী আন্দোলন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জার্নি, পলিটিক্যাল জার্নি, তার মাধ্যমে তিনি এই ধারণাটা আমূলে বদলে দিয়েছেন। তার অংশ পাড়ায় সমাধান, দুয়ারে সরকার ইত্যাদি। এখন তার জন্য হয়তো এবার ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট, এবার ওপেন মিটিং, সেটা মিডিয়ায় আসছে। ফলে মুখ্যমন্ত্রী কোন মন্ত্রীকে কী বলছেন, কোন আধিকারিককে কী বলছেন, কোন পুলিশকে তা বলছেন, সেটা হয়তো আগে জানা যেত না। এই মুহূর্তে মিডিয়ার হাতে রয়েছে, তোমাদের ডাটাবেসে রয়েছে, সেই নিয়ে আমাদেরকে প্রশ্ন ফেস করতে হচ্ছে। এটা একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে তুমি যে বললে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন বা সেটা আগে করা যেত কি না, বা তিনি ধরে দোকান বসেছে, কিভাবে বসতো সেই নিয়ে আলোকপাত করেছেন, প্রশ্ন করেছেন। দেখো, আমি বলছি যে প্রশ্ন মুখ্যমন্ত্রী কোথায় কি করেছেন বা মুখ্যমন্ত্রী কোন জায়গায় বলেছেন সেটা আমি বলবো না। আমি এই কথা বলছি
যে দোকান বসানোটাই কিন্তু কোনো অপরাধ নেই। এবং আমি 100% আশাবাদী আমার নেত্রী, যাকে দেখে আমি রাজনীতিতে এসেছি, যার একেবারে সাধারণ থেকে অসাধারণ হওয়ার জার্নি দেখে মফস্বলে একটা সুপ্রিয় নয়, 55টা সুপ্রিয়, 100টা সুপ্রিয় তৃণমূল কংগ্রেস করছে, কেউ অন্য দল করছে, কিন্তু আমি অনেক বামপন্থী বন্ধুদের আমাদের প্রেসিডেন্সি চিনি, যাকে মমতা ব্যানার্জিকে যারা মনে করেন যে মানে পলিটিক্সে শ্রদ্ধার যোগ্য, সম্মানের যোগ্য তার লড়াই। ফলে এরকম যারা আমরা এসছি, আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বিশ্বাস করি মন থেকে, তিনিও কিন্তু হকার বিরোধী নন, গরিব মানুষ বিরোধী নন, ব্যবসা করা যাবে না এর পক্ষে নয়, দোকান উচ্ছেদ করতে হবে এর পক্ষে নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, আমি মনে করি সেটা অ্যাবসলিউটলি পলিসি ফ্রেমওয়ার্কের কোয়েশ্চেন। তার জন্য হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, প্রথমে বললেন যে আমাকে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে আমি রাস্তাগুলো যেরকমভাবে নাগরিকরা চাইছেন, নাগরিক পরিষেবা যাতে আরও ভালো হয়, তার জন্য আমরা উচ্ছেদ কিছু জায়গায় করতে হবে। কিন্তু সেই উচ্ছেদটা যেন কারোর ব্যবসাকে না মারে, তার জীবন জীবিকার পক্ষে চ্যালেঞ্জ না হয়ে যায়, তার জন্য তুমি দেখবে আজকের মিটিংয়ে সেই কিছুটা একটা নমনীয় অবস্থান মুখ্যমন্ত্রী নিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী বলছেন 1 মাস হকার অ্যাসোসিয়েশন থেকেই তারা দাবি হিসেবে দিয়েছিল, তারা 3 মাস চেয়েছিল। তার আগে তো বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে, যে সে যে প্রতিষ্ঠানটা ভেঙে যায় সেটা তো আবার করতে সময় লাগে, আগেই তো সময় দেওয়া যায় না। দেখো, প্রশাসন নমনীয় বা প্রশাসন নমনীয় এটা একটা ধারণা, প্রশাসন নরম এটা একটা ধারণা। আমার নমনীয়তা যেন আমার দুর্বলতা না হয়, যদি হয়ও ব্যক্তি জীবনে তা যত না ক্ষতি করে, প্রশাসনিকভাবে আমরা এটা শিখেছি, প্রশাসনিকভাবে তা অনেক বেশি ক্ষতি করে। প্রশাসনিকভাবে নমনীয় অবশ্যই হবে, আমরা বিনম্র অবশ্যই হব, কিন্তু প্রশাসন আইন কেউ মানবে না, আইনের রেয়াত কেউ করবে না, এবং প্রশাসন তার কাছে নমনীয় থাকার অর্থ প্রশাসনের দুর্বলতাকে প্রকাশ করা, প্রতিষ্ঠা দেওয়া তাকে। সেই পথে আমি মনে করি কোনো সুস্থ, স্বাভাবিক, শক্তিশালী এবং মানুষের রায়ে নির্বাচিত সমর্থিত সরকার সে পথে না হাঁটা ভালো, কাঙ্ক্ষিত, এবং সেটাই আমাদের যুক্তরাষ্ট্র ব্যবস্থার জন্য, দেশের উন্নতির জন্য অনেক সেটাকে গতিশীল করে রাখতে পারে। মুখ্যমন্ত্রী সেই পথে হেঁটেছেন, কিন্তু তার মানে কি আমরা যারা যে কথাগুলো বলছেন কোনো কথা শুনবো না, আমার কথা আমি বলবো, তাহলে তো সাথে একনায়কতান্ত্রিক শাসন, তাহলে তো ফ্যাসিস্ট শাসন। মুখ্যমন্ত্রী তা নন। মনে রাখতে হবে, যারা আজকে বড় বড় কথা বলছে, আমার বিরোধী অনেক আমি দেখলাম, এসএফআই, সিটু, বিশেষ করে সিপিএমের লোকরা, কারণ বিজেপি এসব না বোঝে না বলে, তো সিপিএম বেশ কিছু জায়গায়, আমি তোমাদের চ্যানেলেও বোধহয় দেখলাম অনেক সিপিএম নেতারা বলছেন। আমি বলছি যে ডায়ালগ লেকচার এক জায়গায়, একাডেমিক তত্ত্বের থিওরি রিসার্চ পেপার এক জায়গায়, আর ইমপ্লিমেন্টেশন এক জায়গায়। মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের কন্যা, ও আন্দোলন থেকে উঠে এসে তিনি আজকে ছাত্র রাজনীতি থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গরিব মানুষের ব্যথা, গরিব মানুষের কান্না, সেটা লাল না নীল, সবুজ না হলুদ, সেটা নতুন করে পড়ে দিতে কাউকে হবে না। তার টিউটারের প্রয়োজন নেই, মমতাদির আন্দোলনের টিউশনের প্রয়োজন নেই। সেটা যারা, আমি নাম করছি না, যারা তরুণ ব্রিগেডের এখন নিজেদের আন্দোলনের সন্তান, আন্দোলনের চে গুয়েভারা বলে নিজেরাই মনে করেন, লেনিন, বিপ্লব স্পন্দিত বুকে লেনিনের মতো, তারা আমি মনে করি সেসব টিউটার মমতাদির থেকে সে নিতে পারেন। ফলে আমি অনেক সিরিয়াস নোট যে কথা বলছি, তোমার এই প্রশ্নে কনক্লুড করছি যে হকার বিরোধী অবস্থান তৃণমূল কংগ্রেসের কখনও ছিল না, আজও নেই। সানশাইনের ক্ষেত্রেও যেরকম তুমি এই প্রসঙ্গটা হয়তো তুলতে, আমি তাই তুলে দিলাম। অপরিকল্পিতভাবে গরিব মানুষ বিরোধী, হকার উচ্ছেদের তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে, কিন্তু একইভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হয়তো প্রশাসনিক কিছু জায়গায় আমার যোগসাজশের একটা অ্যাডভান্টেজ নিয়ে আমি আমার মতো করে আমার কাজটা করে যাব, বারবার করে প্রশাসনের বলা সত্ত্বেও, প্রশাসনের নির্দেশ সত্ত্বেও সেটাকে অমান্য করব, বারবার করে আমি প্রশাসনিক নির্দেশনামা মানব না, বারবার করে বাংলার নির্বাচিত সরকার মানুষ যা চাইছে নাগরিক পরিষেবাকে ব্যাহত করব, এটাকেও আমরা দীর্ঘদিন চলতে দিতে পারি না। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী একটা, আমি বলবো যে একটা খুব দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন, এবং নিশ্চিতভাবে এই দৃঢ় সিদ্ধান্তের নমনীয়তা মানবিক নমনীয়তা হিসেবে চিহ্নিত হবে, দুর্বলতার নমনীয়তা হিসেবে চিহ্নিত হবে না। একদমই তাই। আমরা তারাতলার দিকে একটু নজর রাখবো। তারাতলায় বিজেপি পার্টি অফিস বেআইনি, একদম সরকারি জায়গায় ভেঙে দেওয়া হয়েছে। তার থেকে বেশ কিছু দূরে বেহালায় বিধায়ক পার্থ চ্যাটার্জির অফিস, সেটা কিন্তু অক্ষত রয়েছে। একই রকম জায়গা দখল করা, পিডাব্লিউডির জায়গা, তাহলে দুটো ছবি আলাদা হলো কেন? বিজেপি তো প্রশ্ন তুলছে। দেখো, আমি সেই তো বিধায়কের অফিসের আমি কাগজপত্র এখন অবধি দেখিনি, কিন্তু তুমি যখন এই প্রসঙ্গটা বললে, আমি দেখেছি সেটার একটা উত্তর দিতে পারি। সেটা হচ্ছে, কালকে আমি দেখেছি আমার জেলা জলপাইগুড়ি, সেখানে ডাবগ্রাম ফুলবাড়ির নেতা আমি চিনি ব্যক্তিগতভাবে, এবং আমাদের নেতা এক সময়, মানে এখনও নেতা, সেই দেবাশিস প্রামাণিক ব্লকের নেতা, তিনি কিন্তু গ্রেফতার হয়েছেন। দেবাশিস প্রামাণিকের পরিচয় কী? দেবাশিস প্রামাণিককে নিয়ে আজকে এখানে জার্নালিস্ট সুমিত দা আর ছোটো ভাই সুপ্রিয় আলোচনা করতো না। দেবাশিস প্রামাণিকের পরিচয়, তিনি তৃণমূল নেতা। বিজেপির যে অফিসটা যেরকম ভেঙেছে সেটা বেআইনি নির্মাণ, তার পরিচয় কি? বিজেপি অফিস। অর্থাৎ বাংলার তৃণমূল সরকার, এটা হিমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথের সরকার নয়। আমাদের সরকার যখন আইন ইমপ্লিমেন্টেশন, ল ইমপ্লিমেন্টেশন, পলিসি ইমপ্লিমেন্টেশনের প্রশ্ন আসে, তখন দুটো জিনিস দেখে।
যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন মমতা ব্যানার্জি, আর সামনে যে কাজটা হবে সেটা রাজনৈতিক রং, ধর্ম, বর্ণ, জাত পাত, পলিটিক্যাল আইডেন্টিটি না দেখে কাজ হবে। ফলে আইন সকলের জন্য সমান। দেবাশিস প্রামাণিকও যদি ভুল কাজ করেন গ্রেপ্তার হবেন, সুপ্রিয় চন্দ্র যদি কাউকে খারাপ কথা বলে সুপ্রিয় চন্দ্র ক্ষমা চাইবে, আর কারোর বেআইনি নির্মাণ, বেআইনি বহুতল যদি বেআইনি হয় নিশ্চিতভাবে সেটাকে ভাঙা হবে। তার মধ্যে কোনো রকম নমনীয়তার অর্থ হচ্ছে প্রকাশ্য এবং মানুষ বিরোধী, নাগরিক উন্নয়ন বিরোধী দুর্বলতা। ফলে ওই সব ক্ষেত্রে নমনীয়তা হচ্ছে দুর্বলতার নামান্তর। যেখানে বেআইনি কাজ হবে, যেখানে গরিব মানুষ বা নাগরিক পরিষেবা ব্যাহত হবে, গরিব মানুষের জীবন জীবিকা বিঘ্নিত হবে, সেই সব ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্ট্যান্স বা যে অবস্থান তার রাজনীতির শুরুর দিনে নিয়েছিলেন, আজও তা নেবেন। যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে তৃণমূল কংগ্রেস সেই পথেই চলবে বলে আমার বিশ্বাস। একেবারে আমার শেষ প্রসঙ্গ আজকে একদম নিট এবং ইউজিসি নেট। এই রাজ্যের ক্ষেত্রে আমরা দেখলাম এসএসসি টেট নিয়ে তোলপাড় হলো এবং তারপরে মামলা হলো এবং তারপরে তার একটা সুপ্রিম কোর্টেও অ্যাপিল হলো, আবার নেট। আমি বললাম যে এই ডাক্তারি পরীক্ষা, প্রবেশিকা পরীক্ষা, ডাক্তারি একটা মহান পেশা, সেইখানে দাঁড়িয়ে তার প্রবেশিকা পরীক্ষায় যদি এত বড় সমস্যা হয়ে থাকে, প্রশ্ন ফাঁস হচ্ছে, বেশ কিছু টাকার অঙ্কে বিক্রি হচ্ছে, এটা একটা অভূতপূর্ণ ব্যাপার। প্রফেসর হবে ইউজিসি নেট, তারাও এইরকম প্রশ্ন ফাঁসে, তো এনটিএ একেবারে নজির গড়ে ফেলল। না, নজির তো গড়ে ফেলেছে, এবং এটা আমি বলছি শুধুমাত্র ক্রিমিলিয়ারের ছেলেমেয়েদের পরীক্ষা বলে হয়তো বেশি নজরে আসছে, কিন্তু আমরা কিন্তু এর আগে আমি বারবার করে বলেছিলাম, আমার যদি কেউ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখে বা দলের ক্ষেত্রে আমাদের বারবার করে বলা হয়েছিল, বিহারের ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে, রেলের নিয়োগের ক্ষেত্রে একাধিক বারবার এরই তছরূপগুলো এসছে সামনে। হয়তো সেগুলো বিক্ষিপ্তভাবে ছোট আকারে, কিংবা সেই ব্যাপারটার সঙ্গে হয়তো ক্রিমিলিয়ারের অনেক ছাত্রছাত্রীর যোগাযোগ নেই। আমি সব ছাত্রছাত্রীদের আবেগ এবং মর্যাদাকে সম্মান দিয়েও বলছি, তাই হয়তো সেগুলো মিডিয়ায় বা যেহেতু হয় একটা যে ডাক্তারি যে পড়ছে সে যদি কোথাও মনে করে যে আমি ক্ষতিগ্রস্তকে আমি ভিক্টিমাইজ হচ্ছি, সেটা অনেক বেশি মিডিয়া হাইলাইটে আসে। আমরা ছাত্রছাত্রী করতে গিয়ে অভিজ্ঞতাগুলো দেখেছি। তো যাই হোক না কেন, এবার সেই খবরগুলো তখন অত বেশি ক্যারি ফরওয়ার্ড হয়নি। কিন্তু নিটের ক্ষেত্রে নিশ্চিতভাবে আজকে ডাক্তার যারা, আমাদের যারা মেডিকেল সেলে কাজ করেন, মেডিকেল ফ্র্যাটার্নিটির যারা বন্ধু বান্ধব সিনিয়র্স আছেন, তারা নিশ্চিতভাবে মহান পেশা বললে ভুল, তারা একমাত্র পারেন, মানে শিক্ষকরা পারেন শেখাতে আর ডাক্তাররা পারে বাঁচাতে, আর বাকি আমরা সব পারি শিক্ষক আর ডাক্তাররা যাতে ভালো থাকে সেই কাজগুলো আমরা করতে আমরা সমাজে থাকি। ফলে এই দুটো পেশা, এক হচ্ছে মানে পড়ানো শেখানো, আরেক হচ্ছে মানুষকে বাঁচানো, স্বাস্থ্য পরিষেবা, দুটো ক্ষেত্রে কিন্তু বিজেপির পরিকল্পনাহীনভাবে কাজ, অপদার্থ লোকদের জায়গায় জায়গায় বসানো এবং গোটা ব্যাপারটা দুর্নীতির একটা পাহাড়। এই তিনটে ইস্যুতে কিন্তু বিজেপি যেভাবে আমি মনে করি যে তার মানে পর্দা খুলে গেছে মানুষের সামনে, পর্দা ফাঁস হয়ে গেছে, নিশ্চিতভাবে এটা তো এখন রাজনৈতিক সারা দেশের ইস্যু। এবং তৃণমূল ছাত্র পরিষদ, আমি গর্বিত এমন একটা ছাত্র সংগঠনের সঙ্গে আমরা যুক্ত। রাজ্য সভাপতি আমাদের তৃণাঙ্কুর ভট্টাচার্য, তার নেতৃত্বে কলকাতার রাজপথে মেডিকেল সেল তৃণমূল ছাত্র পরিষদের সেটা মিছিল করেছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে একাধিক সাংসদকে, আমি এখানে নামগুলো করছি না, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন সহ আমি একাধিক সাংসদকে আমি পার্সোনালি আমার দিক থেকে একটা চিঠি লিখেছি। যেহেতু তার একটা অন্য কারণ আছে, আমিও এবারে নেট অ্যাসপিরেন্ট ছিলাম এবং আমিও নেট এবার অ্যাপ্লিকেন্ট ছিলাম। এক্ষেত্রে আমার একটু জানতে ইচ্ছা হচ্ছে, সুকান্ত মজুমদার প্রতিমন্ত্রী হলেন, ভারতীয় জনতা পার্টির সাংসদ, কিছু বলতে চান? না, কিছু করবেন। আমি তো যখন প্রচার করেছি, আমাকে দল প্রচারের দায়িত্ব দিয়েছে, তখন আমি গিয়ে বলেছিলাম, আমাদের নেতারাও বলেছিলেন যে সাংসদদের আমি সবাইকে সম্মান করে বলছি, যে রূপক অর্থে নেবেন, কেউ এটা আমি কাউকে অপমান আমি জীবনে কখনো করি না, পার্সোনাল এটা করবও না। আমি বলছি যে বিজেপি সাংসদদের ভোট দেওয়া মানে, বিজেপির কাউকে জিতিয়ে পাঠানো মানে ছাগলের খোয়ারে নতুন একটা ছাগল পাঠানো। তার কারণ কি, ওরা স্লোগান দিয়েছিল 400 বার, তার মানে কি যে অমিত শাহ, নরেন্দ্র মোদী, বাকি হচ্ছে মাথা গুনতি, হেড কাউন্ট নাম্বার, মাথা গুনতি সংখ্যা। ও মাথা গুনে নিতে 400 হলো কি 200 হলো না, 200 পেরোয়নি, 400 পায়নি, 300 পায়নি, 250 মানে কিছুটা ওরকম পেয়েছে, দিয়ে তোমার ম্যাজিক ফিগার অবধি পৌঁছয়নি, সে আলাদা প্রসঙ্গ। কিন্তু আমি যেটা বলছি যে ফলে সে প্রতিমন্ত্রী হোক, মন্ত্রী হোক, আমি হাফ প্যান্ট ফুল প্যান্ট এসব বলি না, অনেকে বলে, কিন্তু আমি বলি যে এদের কিছু করার, এরা কিছু করবে না। ওদেরকে বলে, ওদেরকে চাপ সৃষ্টি করে, বেচারা ওকে কী বললে, ওকে ওর হিম্মত আছে? বাংলায় ওই শোচনীয় রেজাল্ট করেছে, ওর হিম্মত আছে গিয়ে শিক্ষামন্ত্রী, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে গিয়ে বলে যে কেন হয়েছে, কী হয়েছে, আমি এটা বলতে চাই, 0 ওভারে তুলতে, ওরা ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবে ওকে, এমনি তো মন মেজাজ খারাপ। ফলে সেসব ওরা করবে না। আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে আমি প্রথমে সাংগঠনিক ব্যাপারে বললাম যে রাজ্য সভাপতির নেতৃত্বে কলকাতায় আমাদের মিছিল হয়েছে, প্রতিবাদ হচ্ছে, আমাদের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে আমাদের সোশ্যাল মিডিয়া সেলও করছে, ছাত্র
যুবরা মিলে আমরা করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে টুইট করেছেন এবং তা দল সার্বিকভাবে ইস্যুটাকে দেখছে কীভাবে রেজ করা যায়। আমি পার্সোনালি আমার ছোটো জায়গা থেকে আমি আমার মতো করে প্রতিবাদ করার চেষ্টা করেছি, সবগুলোতে জড়িয়ে থেকেছি। পাশাপাশি আমি আমাদের সায়নিধি, অভিষেক নবনির্বাচিত সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি এবং সাংসদ, ডেরেক ওব্রায়েন রাজ্যসভার নেতা, তাদের তিনজনকে আমি মেল করেছি, চিঠি করেছি, যাতে এই ইস্যুটা, যেহেতু পার্লামেন্ট সেশন ইতিমধ্যেই শুরু হবে, শপথ গ্রহণ সবে শেষ হয়েছে, পার্লামেন্টে যেন আমাদের সংসদীয় দলের পক্ষ থেকে দুটো সভাতেই, দুটো কক্ষেই এই ইস্যু নিয়ে তোলা হয়। কারণ এটা ছাত্রছাত্রীদের ইস্যু। আমি বারবার করে বলছি, ইট ইজ নট এ পলিটিক্যাল ইস্যু, ইট ইজ অ্যাবসলিউটলি এ সোশ্যাল ইস্যু। এবং এই সামাজিক ইস্যুটার ওপর আমাদের তৃণমূলের কতটা লাভ পেলাম, কি বিহারে আমাদের তৃণমূল কত মজবুত হলো, উত্তরপ্রদেশে কত মজবুত, তা বিষয় নয়। বিষয় হচ্ছে ছাত্র রাজনীতি থেকে, ছাত্র রাজনীতির পথ বাইতে বাইতে একটা মানুষ আজকে মুখ্যমন্ত্রী, দেশের মধ্যে আজকে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল তৃণমূল কংগ্রেস। ফলে এই জার্নি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের মতো ছাত্রছাত্রীদের প্রত্যাশা অনেক বেশি। তাকে দেখে আমরা ছাত্র রাজনীতি করি, তাকে সামনে রেখে আমরা ছাত্রছাত্রীদের কথা বলি। ছাত্রছাত্রীদের দাবি দাওয়া, বাংলা শিক্ষার ক্ষেত্রে একাধিক বিশ্ববিদ্যালয়, কলেজ, পরিকাঠামো, ল্যাবরেটরি, আমাদের তোমার লাইব্রেরি, সমস্ত কিছু তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঝখানে রেখে। ফলে নেট বা নিটের মতো এরকম যখন পরীক্ষায় এই দুর্নীতি আসে, এই রকম যখন প্রশ্নচিহ্নের মুখে গোটা দেশের এই এনটিএর কার্যকারিতা দাঁড়ায়, তখন নিশ্চিতভাবে ফায়ার ব্র্যান্ড লিডার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কাউকে যদি এই আন্দোলনের পুরোভাগে আমরা পাই, ছাত্রছাত্রীদের আন্দোলনের সামনে, নিশ্চিতভাবে আন্দোলন আমি মনে করি আরও জোরদার হবে। এবং আমি মনে করি এর কোর্ট মনিটরড, এর তদন্ত হওয়া উচিত। এবং এখনও ওরা কেউ অপসারিত করেছে একটা লোককে স্টেপগোট বানিয়ে, কিন্তু একটা লোক এটা স্টেপগোট বানিয়ে আমলাদের সরিয়ে এইসব যারা আমরা টুকটাক পাবলিক লাইফের সঙ্গে জড়িয়ে আছি, এটা আমরা পলিসিটা পুরনো ছক আমরা জানা। ফলে সার্বিকভাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক কী ভাবছে, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক কী ভাবছে, যে প্রধানমন্ত্রী, আমি শেষ করছি, সে বলে যে পরীক্ষা পে চর্চা না কি একটা শো করে। তো আজকে নেট পে চর্চা হোক, নিট পে চর্চা হোক, সেটা পার্লামেন্টে প্রধানমন্ত্রী কবে রেজ করেন, সেই দিকে আমাদেরও চোখ থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় নিয়ে আমার একেবারে ছোট্ট জিজ্ঞাসা ছিল যে জয় নিয়ে সংশয় প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী, বলছে টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল, তো দাঁড়ালো না কেন? বাকিগুলোতে টেপ ছিল, তৃণমূলটা খালি ছিল। এইভাবে জেতা যায়? এবং এর দায় কিন্তু বামেদের ঘাড়ে চাপিয়েছে। বলছে 12টা সিট বামেরা সব সহযোগিতা করেছে তৃণমূলকে, এবং ডায়মন্ড হারবারে টেপ লাগিয়ে তৃণমূলটা ফাঁকা করে ওইখানে মানুষকে। শুভেন্দু অধিকারী সিনিয়র নেতা, আমাদের আগের প্রজন্মের নেতা। আমি ব্যক্তিগতভাবে যতদিন দলে ছিলেন আমি সম্মান করে এসেছি, কারণ ভালো বক্তা, ভালো সংগঠক। তবে দল পরিবর্তন করার ফলে এবং তারপরের যে ভাষা সন্ত্রাস প্রথমত, এবং দ্বিতীয়ত তিনি তো যা অভিযোগ সিনিয়ররা করেন, আমি আর সিনিয়রদের ব্যাপারে পার্সোনাল সেসব বলছি না, কিন্তু আমি মনে করি তিনি, আমি যা রাজনীতি টুকটাক বুঝি, তিনি আগে কেরিয়ার বাঁচান। তার কেরিয়ার কিন্তু একেবারে খাদের শেষ জায়গায় দাঁড়িয়ে আছে। কারণ বিধানসভায় বলেছিল, তার আগে লোকসভায় বলেছিল, এখন এই লোকসভা বলেছিল, মাঝখানে উপনির্বাচন হয়েছে, সব বজ্রারম্ভে লঘুক্রিয়া বলেছিল, একেবারে তর্জন গর্জন, পায়নি কিছু। ফলে ওদেরও মাথা মেজাজ গরম। আগে তবু ওরা ভালো রেজাল্ট করতো, তাও বলতো বাবা বাচ্চা, দুটো সিকিউরিটি দিচ্ছি, 4টে গাড়ি দিচ্ছি, 4 তেল নিয়ে ঘুরে বেড়া। এখন সেটা ওদেরও মন মেজাজ খারাপ। জেপি নাড্ডার রেজাল্ট হিমাচল প্রদেশ কংগ্রেস পেয়ে গেছে আগেই। তারপরে নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী দেখা গেছে 1-2 রাউন্ডে বোধহয় কিছু সময় পিছিয়েছিল। ফলে বিজেপির ট্রেনটা খুব খারাপ। এর মধ্যে যদি শুভেন্দু অধিকারী এসব বলতে শুরু করে বা উল্টোপাল্টা কথা বলে, আমার মনে হয় খুব রেগে যাবে জেঠুরা। ফলে জেঠুরা রেগে গেলে মেজদার কী অবস্থা হবে আমি জানি না। কিন্তু আমি শুধু বলবো, উনি দীর্ঘদিনের রাজনীতিক, ভালো রাজনৈতিক বাড়ির ছেলে এবং ভালো বক্তা, প্রতিভাধর সাংগঠনিক নেতা হিসেবে একসময় বাংলায় পরিচিত ছিলেন মমতাদির ছত্রছায়ায়। কিন্তু উনি আগে কেরিয়ার বাঁচান, দীর্ঘদিন রাজনীতিতে থাকুন, এটা আমি চাইবো। উল্টোপাল্টা কথা না বলে, যদি ডায়মন্ড হারবার নিয়ে সংশয় থাকতো, তাহলে ওনার সাহস হলো না কেন ডায়মন্ড হারবারে নিজে দাঁড়াতে? নওশাদ সিদ্দিকী দাঁড়ানি আমি বুঝে নিলাম, নতুন ছেলে, ভালো মার্জিত বক্তা হিসেবে আমি পছন্দ করি, কিন্তু না হয় নতুন দল, বেচারা কেরিয়ারটা চলে যাবে ভোগে। তো বুদ্ধিমান ছেলে সেলিমদের পাল্লায় পড়েনি। কিন্তু শুভেন্দু অধিকারী দাপুটে নেতা, সে নাকি এই করেছে সেই করেছে, লোডশেডিং ছাড়াই নাকি তার রেকর্ড করেছে। তো যাক, ডায়মন্ড হারবারে দাঁড়াতে পারতো। কে একটা অভিজিৎ দাস না কে অভিজিৎ সরকার, তাকে দাঁড় করে, অভিজিৎ দাস বাবুকেও আমার শুভেচ্ছা থাকবে, কিন্তু তিনি দাঁড়িয়েছেন। তাকে আবার এখন শুনছি বিজেপির সঙ্গে ঝামেলা, দল সাসপেন্ডই করে দিয়েছে। হয়তো গোপন কিছু জানতো, সেটা হয়তো আমি জানি না। আমি বলছি যে শুভেন্দু অধিকারী যদি সংশয় থাকতো, সেটাও দাঁড়াতে পারতো, দাঁড়ায়নি। ফলে এখন তো বাজে কথা বলে লাভ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে জাতীয় নেতা, শুভেন্দু অধিকারী আগামী 4 মাস পর পাড়ার নেতা, জেলার নেতা হিসেবে এই মুহূর্তে আছেন, এরপর পাড়ার নেতা হয়ে যাবেন। আমি পাড়ার নেতাদের অসম্মান না করে কথাটা বললাম। অসংখ্য ধন্যবাদ।